ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 21শে শ্রাবণ 1352 সাল মঙ্গলবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পেছনে উন্মুক্ত প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসে আছেন। পাবনার এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অফিসার এবং আরও দুজন ভদ্রলোক সামনে আরও একখানি বেঞ্চিতে বসে কথাবার্তা বলছেন। কাছে আশ্রমে অনেকেই আছেন। অফিসার, আপনার এখানে যে ব্যবস্থা করেছেন তাতে কালে কালে একটা মহানগরী গড়ে উঠবে। শ্রী ঠাকুর, দেশে মহানগরীর তো অভাব নেই, অভাব হলো মহৎ নাগরিকের। মানুষই আসল কথা, মানুষ দিয়েই সব। মানুষের মতো মানুষ থাকলে তাদের আওতায় জীবনীয় লওয়া জিমা যা কিছু গজিয়ে ওঠে। নানা রকম দুর্ঘটনা গেল। আমাদের আগের সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায় একজন বিরাট কর্মী, সে অকালে চলে যাওয়াতে বড় ক্ষতি হয়েছে। দক্ষ কর্মীর বড় অভাব, শুধু যোগ্য হলেই হয় না, অনুরক্ত ও নিঃস্বার্থ হওয়া লাগে। অনেক ভালো মানুষ আছে যারা ভাবালু, হাতে কলমে বিশেষ কিছু করতে পারে না, তাদের দিয়েও কাজ হয় না। সংগঠনমূলক কোনো কাজে নামলেই বোঝা যায় দেশে আজ কাজের লোকের কত অভাব। অফিসার, এখন তো যুদ্ধের বাজারে লোক মেলায় ভার, আর চাহিদাও খুব বেশি। তবে যুদ্ধের পর অপেক্ষাকৃত অল্প টাকায় নানা রকম শিক্ষাপ্রাপ্ত লোক পাবেন। শেষে ঠাকুর, কর্ণধার যারা, তারা পয়সার মানুষ হলে, অর্থাৎ পয়সা নিয়ে কাজ করলে মুশকিল। নিচেওয়ালারা তাহলে চলতে পারে, কিন্তু কর্ণধারদের পয়সা স্বার্থ হলে গ্রোথ করে না। অফিসার, অবশ্য জনহিতকর প্রতিষ্ঠানের জন্য ত্যাগী কর্মীর প্রয়োজন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ছাত্রাবাস, অনাথ আশ্রম ইত্যাদি করে কত অসহায় গরিব ছেলেকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে, কিন্তু মানুষ হয়েও ওই কাজে আত্মনিয়োগ করা দূরে থাকুক, তাদের অনেকেই মিশন বা সংঘের জন্য বিশেষ কিছু করে না। শ্রী ঠাকুর, আমার এখানেও অমন কত হয়েছে, জন্ম থেকে না হলে হয় না। এসব কাজ যারা করে তাদের থাকে জন্মগত অধিকার। পরমপিতার কাজে, লোকমঙ্গলের কাজে নিজেকে উৎসর্গ করবার উদ্যোগ ঝোঁক নিয়েই জন্মে তারা। ও না করতে পারলে তাদের স্বাস্তি নেই। ভোগ, সুখ, ঐশ্বর্য ও আরামের মধ্যে তারা তৃপ্তি পায় না। তাদের একমাত্র সুখ, স্বাদ ও তৃপ্তি হল নিজেকে ইষ্টার্থ ও ইষ্টার্থী লোকসেবায় উজাড় করে দেওয়া। আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার ধারে না তারা। ওইসব বালাই দিয়ে তাদের হবে কি? প্রাণে কি তাদের কোনো খাকতি আছে? এমনতর মেজাজ না হলে এসব কাজ ক্রমাগতি নিয়ে করতে পারে না। কোনো প্রত্যাশা নিয়ে যদি আসে, সেই প্রত্যাশা পূরণ না হলে ক্রমাগতি ভেঙে যায়। ওই সব রাজলক্ষণের কথা আমি বললাম, ওগুলি হলো ঈশ্বরকোটি মানুষের জন্মগত সম্পদ। রকম রকম মানুষ আছে, এইরকম সাধারণ শ্রেণী, এইরকম বিশেষ শ্রেণী। বিশেষ শ্রেণী জন্মে কম, তাদের 5-10 জন যদি সারা ভারতে খুঁজে পান, সেই যথেষ্ট। 5-10 জন মিললে তারাই নিজেদের ইষ্টনিষ্ঠ চলন চরিত্রের সঞ্চারণায় সারা দেশকে সব দিক দিয়ে অনেকখানি উন্নত করে তুলতে পারে। বিশেষ শ্রেণী হলো পয়সার মাস্টার, অর্থাৎ তারা পয়সার পেছনে ছোটে না, ছোটে মানুষের পেছনে, মানুষের মঙ্গল চেয়ে। আর মানুষ ছোটে তার পেছনে শ্রদ্ধাপুত অর্ঘ্য নিয়ে। এক কথায় তারা পয়সার তোয়াক্কা করে না, লোকসেবা ও লোক সম্বর্ধনা ধান্দা নিয়েই চলে, আর পয়সা তাদের সেবায় লেগে ধন্য হয়। কিন্তু সাধারণ শ্রেণী হলো পয়সার চাকর, অর্থপ্রত্যাশা নিরপেক্ষ হয়ে পরার্থপরতায় স্বার্থান্বিত হয়ে চলতে পারে না তারা। পয়সার মাস্টার যারা, তারা সব কিছু সৃষ্টি করে, পয়সার চাকররা তা পারে না। এক ভদ্রলোক বললেন, আপনি যেমন লোকের কথা বলছেন, এরকমই লোক আজকাল বড় একটা চোখে পড়ে না। শেষে ঠাকুর, এরকমই লোক চোখে পড়া তো একটা ভাগ্যের কথা, কিন্তু এই ধরনের আদর্শ জীবন একটা অবাস্তব ব্যাপার নয়। ব্রাহ্মণের এই তো ছিল কাম্য, লোক পোষণই ছিল তাদের মুখ্য কর্ম। তারা কোনো শর্তে আবদ্ধ হয়ে এই কাজ করতো না, নিজেদের করণীয় হিসাবে করত, আর মানুষ খুশি হয়ে যা দিত তাই নিয়েই তারা জীবন ধারণ করত। লোক পোষণী ধান্দাকে প্রবল করে তুলব না, আত্মপোষণী ধান্দাকে মুখ্য করে ধরব। এই যে বর্বর মনোবৃত্তি, এর নিরসন না হলে আমরা কখনো সুখ সমৃদ্ধি মুখ দেখতে পাবো না। কথাবার্তা হচ্ছে এমন সময় আকাশে মেঘের সঞ্চার দেখে ওরা শহরে ফিরে যাবার জন্য ব্যস্ত হলেন। শেষে ঠাকুর বললেন, আকাশের অবস্থাটা একটু দেখে যান, মাঝ রাস্তায় যদি বৃষ্টি এসে পড়ে তাহলে অসুবিধা হবে। অফিসার, টমটম দাঁড়িয়ে আছে, যেতে অসুবিধা হবে না। শেষে ঠাকুর, আপনাদের হয়তো অসুবিধা হবে না, কিন্তু বৃষ্টির মুখে ছেড়ে দিলাম বলে আমার মন খুঁতখুত করবে। ওর চাইতে টমটম ছেড়ে দিয়ে প্রমোদদার
ঘরে যেয়ে বসে গল্প টল্প করেন। প্রমোদদা গাড়ি করে আপনাদের পৌঁছে দেবার ব্যবস্থা করবে, তাতে আমারও কোনো উদ্বেগের কারণ থাকবে না, আপনারাও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। ওরা বললেন, আপনি যদি তাতে খুশি হন তাই করব। শেষে ঠাকুর প্রমোদদাকে বললেন, আপনি দাদাদের সঙ্গে করে নিয়ে যান। রাত্রে শেষে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় একখানি চৌকিতে বসে আছেন। নরেন মিত্র, প্রকাশ বসু, রত্নেশ্বর দাস শর্মা, গোপেন রায় প্রভৃতি কয়েকজন উপস্থিত আছেন। পুরাণের দক্ষযজ্ঞ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, ওর মধ্যে বিরাট সত্য আছে। একটা মানুষ যতই দক্ষ হোক না কেন, সে যদি অহংকারে মত্ত হয়ে শিব অর্থাৎ মঙ্গল, এক কথায় ইষ্টকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো দক্ষতার অভিযান চালাতে চায়, তাহলে ক্রমেই তাই বুদ্ধি বিভ্রম ঘটতে থাকে। সে সাম্যহারা হয়ে পড়ে এবং তার পতন অনিবার্য হয়ে ওঠে। তাই শুধু দক্ষতা সাধনা করলে হবে না, দক্ষতা কিন্তু তা যদি ইষ্টানুগামী ও ইষ্টানুসেবা না হয়, তবে তা ব্যর্থতা ও বিড়ম্বনাকে ডেকে আনে। অনেক শক্তিমান পুরুষ এই ভুল করে বসে। এতে শুধু তারা নিজেরা বিধ্বস্ত হয় না, আরও অনেককেও বিধ্বস্ত করে তোলে। তাই নেতা হতে গেলেই চাই ইষ্ঠানতি। একজনের যত ক্ষমতাই থাক না কেন, তার যদি ইষ্টের প্রতি নতি না থাকে, সে কখনও নেতা হতে পারে না। রত্নেশ্বরদা, রাজনৈতিক নেতা যারা, তারা তো প্রায় ইষ্ট গ্রহণের ধার ধারেন না। শেষে ঠাকুর, ইষ্টের যারা ধার ধারে না, অনিষ্ট তাদের পাছে পাছেই ঘোরে। সদ্গুরু গ্রহণ প্রত্যেকের পক্ষে যে অনিবার্য প্রয়োজন, সে সম্বন্ধে যাজন করে করে সারা দেশের মধ্যে একটা সংস্কার গজিয়ে দিতে হয়। প্রত্যেকটি সৎসঙ্গীকে যদি যাজন মুখর করে তুলতে পারেন, তাহলে দেখতে পাবেন দেশের আবহাওয়া কত উন্নত হয়ে উঠেছে। একটা মানুষ যদি ইষ্টকে নিয়ে মেতে ওঠে, সে যে তার পরিবেশের কতখানি মঙ্গল করতে পারে তা ভেবে পাওয়া যায় না। এই রকম বহু মানুষ সৃষ্টি করতে হয় এবং তাদের পারস্পরিকতা ফুটিয়ে তুলতে হয়। পারস্পরিক সহযোগিতার ভিতর দিয়ে তারা কখনো না পারে এমন কাজ নেই। নানা আবিলতা সত্ত্বেও মানুষের ভিতর মঙ্গলের ক্ষুধা আছেই। স্থান, কাল, পাত্র অনুযায়ী তা পরিবেশন করতে জানা চাই। এই পরিবেশন যত অতন্দ্র, ব্যাপক ও সুষ্ঠু হবে, পরিবেশও তত সুস্থ হয়ে উঠবে। তখন তারা যাকে তাকে নেতা বলে মেনে নিয়ে বিধ্বস্তকে আলিঙ্গন করবে না। ইষ্টকিষ্টিহীন লোকের কলকে পাওয়ার দায় হবে। গোপেনদা, অনেকে আপনার জিনিসগুলি বোঝে, বিশ্বাসও করে, কিন্তু মুখ খোলে না। শেষে ঠাকুর, তাদের সলজ্জ ভাবটা ভেঙে দিতে হয়, কায়দা করে মুখ খোলাতে হয়। যাজন করার সময় তাদের সঙ্গে রাখতে হয়। যাজন করছো হঠাৎ হয়তো বললে, তুমি সেইবার একটা সমস্যায় পড়ে ঠাকুরের কাছে গিয়েছিলে, ঠাকুর তোমাকে কি বলেছিল বলো তো? কথাটা আমার খুব ভালো লেগেছিল, বারবার তোমার মুখে শুনতে ইচ্ছে করে। সে হয়তো উৎসাহিত হয়ে বললে তারও ভালো লাগবে, ভালো লাগলে আরও বলতে ইচ্ছা করবে। এইভাবে নিজের আনন্দের নেশাতেই সে ইষ্ট কথা বলতে অভ্যস্ত হবে। সহকর্মীরা মিলে যাজন করে এসে নিজেদের মধ্যে আবার বিচার বিশ্লেষণ করতে হয়, কোন প্রসঙ্গে কোন কথাটা কিভাবে কতটুকু বলা উচিত ছিল ইত্যাদি। স্থান, কাল, পাত্র সবসময় বিবেচনা করে রাখতে হবে। যাজন, যাজক ও যাজিত উভয়ের কাছে উপভোগ্য হওয়া চাই। মানুষের প্রাণ স্পর্শ করতে না পারলে শুধু বুদ্ধির কর্ষতে কাজ হয় না। নিজের বা অপরের ইতর অহংকে উত্তেজিত হতে দিলেই সেখানে যাজন পণ্ড হয়ে যায়। প্রীতির ভিতর দিয়ে, হৃদ্যতার ভিতর দিয়ে মানুষের ভিতরে অনুপ্রবেশ করতে হবে। প্রীতি ও হৃদ্যতা সবারই কাম্য, তাই মানুষ তাকে প্রতিঘাত করে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।